পশ্চিমবঙ্গের রাজনীতির বিশাল মানচিত্রে কখনো কখনো একটা কেন্দ্রই কিন্তু পুরো রাজ্যের গল্পটা বলে দিতে পারে। চলুন আজ আমরা সেরকমই একটা কেন্দ্রের গভীরে ডুব দিই, বর্ধমান দক্ষিণ। বোঝার চেষ্টা করি এখানকার মানুষের আশা, ক্ষোভ আর ভোটের সমীকরণ মিলেমিশে ঠিক কী ছবি তৈরি করছে। এই যে ম্যাপে দেখছেন বর্ধমান দক্ষিণ, এটা কিন্তু শুধু একটা জিওগ্রাফিক্যাল এলাকা নয়, এটা শহর আর গ্রামের একটা মিশ্রণ, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে থাকেন। রাজ্যের বড় ছবিটা বুঝতে হলে এরকম এক একটা কেন্দ্রের মাটির কাছাকাছি গিয়ে তার আসল স্পন্দনটা অনুভব করা খুব জরুরি। তো কিভাবে আমরা এগোব? আজ আমরা 5টা ধাপে বর্ধমান দক্ষিণকে জানার চেষ্টা করব। প্রথমে তার মাটি আর মানুষের পরিচয়, তারপর ভোটের ভেতরের সংকেত, মানুষের রাগের কারণ, শাসনের জন্য একটা সম্ভাব্য রূপরেখা, আর সবশেষে ভোটের জনাদেশকে বিশ্বাসে বদলে দেওয়ার রাস্তাটা খুঁজব। চলুন এবার সরাসরি মাঠে নামা যাক। সংখ্যার বিশ্লেষণ তো হবেই, কিন্তু তার আগে এখানকার পরিবেশ আর মানুষগুলোকে চিনে নেওয়াটা দরকার, কারণ এই পরিচয়টাই আমাদের পুরো বিশ্লেষণের ভিত তৈরি করবে। এই স্লাইডটা একটু মন দিয়ে দেখুন। এখানকার সামাজিক বুননটা বেশ ইন্টারেস্টিং। একদিকে প্রায় ৭৪% হিন্দু জনগোষ্ঠী, তো অন্যদিকে প্রায় ২৫% মুসলিম সম্প্রদায়। কিন্তু এখানেই গল্পটা শেষ নয়, এর ভেতরেই লুকিয়ে আছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ সংখ্যা, প্রায় ৩১% তপশিলি জাতি। এই সামাজিক বিন্যাসই এখানকার রাজনীতির সমীকরণকে অনেকটাই নিয়ন্ত্রণ করে। কিন্তু এখানকার মানুষের রোজকার জীবনটা কেমন? তাদের সমস্যাগুলো কি? এখানে একটা মাঝারি মাপের উন্নয়নের ফারাক বা ডেভেলপমেন্ট গ্যাপ পরিষ্কার চোখে পড়ে। একদিকে পুরনো পরিকাঠামো, পানীয় জলের সমস্যা, আর অন্যদিকে খারাপ রাস্তাঘাট। মানে প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবের একটা বড় অমিল রয়েছে, যা মানুষের মনে একটা চাপা অসন্তোষ তৈরি করে। তো এই প্রেক্ষাপটে মানুষ তাদের রায় দিয়েছেন, কিন্তু সেই রায়ের ভেতরে কি সংকেত লুকিয়ে আছে? চলুন ২০২১ সালের ভোটের সংখ্যাগুলো একটু কাটাছেড়া করে দেখি, তাহলেই এ ধাঁধার উত্তরটা হয়তো পাওয়া যাবে। এনি সংখ্যাটা দেখুন, ৮,১০৫। হ্যাঁ, মাত্র ৮,১০৫। ২০২১-এর নির্বাচনে ক্ষমতাসীন দলের জেতার ব্যবধান ছিল শুধু এইটুকু। এত কম ব্যবধানের জয় কিন্তু একটা বড় গল্পের ইঙ্গিত দেয়। এর মানে হল, জলের উপরে যা দেখা যাচ্ছে তার নিচে একটা শক্তিশালী স্রোত বইছে। আর এই গ্রাফটা, এটাই হলো আসল রহস্যের চাবিকাঠি। দেখুন একবার, কি সাংঘাতিক পরিবর্তন! বিজেপির ভোট শেয়ার প্রায় ৮% থেকে এক লাফে সোজা ৪০% পৌঁছে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই ভোটটা কিন্তু ক্ষমতাসীন দলের থেকে আসেনি, তাদের ভোট প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে এই বিপুল ভোট এলো কোথা থেকে? উত্তরটা হলো বামেদের ভোট ব্যাংকের ধস, যা ৩২% থেকে কমে মাত্র ১১% এসে ঠেকেছে। সংখ্যার খেলাটা তো আমরা দেখলাম, কিন্তু প্রত্যেকটা সংখ্যার পেছনে একটা কারণ থাকে, একটা গল্প থাকে। মানুষের এই যে ক্ষোভ, এই যে পরিবর্তন, এর পেছনের মূল কারণগুলো কি? এবার আমরা সেই কারণগুলো খোঁজার চেষ্টা করব। প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় কারণ হল কাটমানি। মানে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে যে বেআইনি কমিশন বা ঘুষ দিতে হয়, সেই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে একটা তীব্র রাগ তৈরি হয়েছে। এই দুর্নীতিটা সরাসরি সমাজের সবচেয়ে গরিব মানুষটিকে আঘাত করে, আর সেখান থেকেই জন্মায় গভীর অসন্তোষ। দ্বিতীয় বড় কারণটা হল শিক্ষক নিয়োগের দুর্নীতি। এটা রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের মনে একটা গভীর ক্ষতের সৃষ্টি করেছে। এটা শুধু কয়েকটা চাকরির প্রশ্ন নয়, এটা তাদের স্বপ্ন আর ভবিষ্যতের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা। এটা ব্যবস্থার ওপর থেকে ভরসাটাকেই নাড়িয়ে দিয়েছে। আর ৩ নম্বর কারণটা হল ভয়। ২০২১-এর নির্বাচনের পর হিংসার ঘটনাগুলো মানুষের মনে একটা নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। যখন মানুষের ব্যক্তিগত নিরাপত্তা একটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়, তখন সেটা ভোটারদের সিদ্ধান্তকে খুব গভীরভাবে প্রভাবিত করে। তাহলে সমস্যাগুলো বেশ স্পষ্ট: দুর্নীতি, বেকারত্ব আর নিরাপত্তাহীনতা। কিন্তু শুধু সমস্যা খুঁজে বের করলেই তো হবে না, সমাধানটা কি? এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তাটা কেমন হতে পারে? চলুন এবার একটা সম্ভাব্য সমাধানের দিকে তাকানো যাক। এই সমস্যাগুলো মোকাবিলার জন্য একটা আকর্ষণীয় কৌশলগত কাঠামোর প্রস্তাব উঠে এসেছে, যার নাম চতুর্মুখ মতবাদ। এটা শুধু একটা রাজনৈতিক স্লোগান নয়, বরং এটা মানুষের আবেগ আর আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটা চেষ্টা। দেখুন, এই মতবাদের 4টে স্তম্ভ: শিব, যিনি দুর্নীতির বিনাশ করবেন; বিষ্ণু, যিনি কল্যাণমূলক প্রকল্পগুলোকে রক্ষা করবেন; ব্রহ্মা, যিনি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন; আর দুর্গা, যিনি সংস্কৃতিকে রক্ষা করবেন। খেয়াল করুন কিভাবে এই 4টে স্তম্ভ মানুষের ক্ষোভের ঠিক উল্টো দিকের সমাধানগুলো তুলে ধরছে।
কিন্তু শুধু ভাবনা দিয়ে তো হবে না, তার সাথে নক্কর প্রতিশ্রুতিরও প্রয়োজন। 200 কোটি টাকা শহরের উন্নয়নের জন্য, 50 কোটি টাকা স্বাস্থ্য ব্যবস্থার জন্য, আর 30 কোটি টাকা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আর স্কিল সেন্টারের জন্য। এই অঙ্কগুলো আসলে উন্নয়নের একটা ব্লুপ্রিন্ট। একটা নির্বাচনে জেতা এক জিনিস, আর মানুষের মনে স্থায়ী বিশ্বাস অর্জন করা সম্পূর্ণ অন্য জিনিস। এবার আমরা দেখব এই নির্বাচনী হাওয়া বদলকে একটা দীর্ঘস্থায়ী আস্থায় বদলে দেওয়ার পথটা কী হতে পারে। এর জন্য আমরা ত্রিপুরা বা আসামের মতো রাজ্যগুলোর অভিজ্ঞতা থেকে শিখতে পারি। তারা দেখিয়েছে যে সবাইকে নিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি আর সাংস্কৃতিক জনসংযোগ খুব জরুরি। কিন্তু সবকিছুর গোড়ায় রয়েছে একটা জিনিস, মাটির কাছাকাছি গিয়ে কাজ করা, মানে একটা মজবুত বুথ স্তরের সংগঠন। এটাই হলো আসল চাবিকাঠি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে লড়াইটা ঠিক কোথায়? এই স্লাইডটা আমাদের দুই শিবিরের শক্তি আর দুর্বলতার একটা পরিষ্কার ছবি দিচ্ছে। একদিকে আছে পোড় খাওয়া সংগঠন, কিন্তু তার সাথে লেগে আছে দুর্নীতির দাগ। অন্যদিকে আছে পরিবর্তনের একটা হাওয়া, কিন্তু জমিতে সংগঠন এখনও ততটা মজবুত নয়। লড়াইটা যে বেশ আকর্ষণীয় হতে চলেছে তা বলাই বাহুল্য। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, আর এটাই হয়তো পুরো আলোচনার সারমর্ম। ভোটাররা হাতে কলমে ফল দেখতে চায়, আর বেকার যুব সমাজের মতো এই অসন্তুষ্ট অংশগুলোই একটা নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। আসল চ্যালেঞ্জটা হলো মানুষের জন্য সত্যিকারের কাজ করে দেখানো। তাহলে আমাদের শেষ প্রশ্নটা এখানেই, যেখানে এত অবিশ্বাস, এত ভাঙা প্রতিশ্রুতি, সেখানে একজন ভোটারের আস্থা আবার ফিরিয়ে আনা যায় কিভাবে? এর উত্তরটা শুধু সংখ্যা বা স্ট্র্যাটেজিতে নয়, লুকিয়ে আছে মানুষের মনের গভীরে। এই প্রশ্নটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgr@blueprintstrategies.ai or call 08042041602. Purpose beyond politics.